এখন সংক্ষিপ্তভাবে আমি জনাব সুব্রত কুমার দাস, লেখক এবং গবেষক, তার মত বিনিময় করার জন্য সংক্ষিপ্তভাবে যদি নিয়ে এসে তার মত বলে যান তাহলে ভালো হয়। উপস্থাপককে অনেক ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য। আমি কোনো বিশেষ মতের উপরে কথা বলতে চাই না, বরং আমি যেটিতে একটু একটু পারঙ্গম সেটা হচ্ছে ইন্টারকালচারাল ডায়ালগ। ইন্টারকালচারাল ডায়ালগ আমি কেন বেশি করে পছন্দ করি, কারণ তার যে অবজেক্টিভস, যার মূল কথা হচ্ছে টু ডেভেলপ রেসপেক্ট টু আদার কালচার্স, সেই জিনিসটা আসলে ইন্টার রিলিজিয়াস ডায়ালগেও আছে। অবশ্যই আমাদেরকে অন্য পথের প্রতি, মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একটা ছোট কথা বলি, যদিও সঞ্চালক বলে গেছেন আমার মত খুব সংক্ষিপ্ত হবে। আমরা 2005 সালে ইউনেস্কোর অধীনে ইন্টার কালচারাল ডায়ালগে একসময় অংশগ্রহণ করি। বাংলাদেশ থেকে আমার নেতৃত্বে একটি দল ছিল। তা কার সাথে ডায়ালগ হবে? ডায়ালগ হবে নাইজেরিয়ার একটি দলের সাথে। তা রেজিস্ট্রেশন হয়েছে নভেম্বর মাসে 2005-এর। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কোনো উত্তর আসে না। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলে আসে, আমি বারবার ইমেল করি, কোনো উত্তর আসে না। তখন ইউনেস্কো হেড অফিসকে আমি জানালাম যে আমাকে কি অন্য কোনো দল দেয়া যায়, অন্য কোনো দেশের? কারণ ইতিমধ্যে আমার দলের সদস্যরা যে অভিমতগুলো ব্যক্ত করেছেন সেটি হচ্ছে, স্যার ওই নাইজেরিয়া তো বোঝেন তো, নিগ্রো ফিগ্রো মানুষ। এই ভাবনাটা আমাদের সবার ভিতরে আছে। আমার নিজের ভেতরে যে একদম ছিল না, নাই, অতখানি ভালো মানুষ তো আর আমি হয়ে উঠিনি। ইউনেস্কো আমাকে বারবার বলছে, তোমার কাজ হচ্ছে শ্রদ্ধাশীল থাকা। তুমি আগেই অশ্রদ্ধাশীল হয়ে যাচ্ছ কেন? তুমি কেন ভাবছো যে তারা কিছুই পারে না? অপেক্ষা করো। মার্চ মাসের প্রথম সপ্তাহে এক বাক্যে একটি উত্তর আসলো, সুব্রত, উইল কন্ট্যাক্ট ইউ সুন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আমি একটি দীর্ঘ ইমেল পেলাম। ডায়ালগ তো দুটি দেশের দুটি দলের সাথে ডায়ালগ হবে। আমি হচ্ছে বাংলাদেশের দল, ওরা হচ্ছে নাইজেরিয়ার দল। নাইজেরিয়ার সেই স্কুলের টিচার যিনি আমাকে ইমেল করেছেন, তার ক্লাসে 24টি ভাষার ছাত্রছাত্রী আছে। তিনি জানিয়েছেন যাদেরকে নিয়ে তার দলটি তৈরি হয়েছিল তারা ডিসেম্বর মাসের শেষে ছুটিতে যখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, সেই প্লেনটি ক্র্যাশ করে এবং যাদেরকে দিয়ে দল তৈরি করা হয়েছে সেই দলের একটি ছাত্রও বেঁচে নেই। তাকে পরে একটি নতুন দল তৈরি করতে হয়েছে। আমি এই গল্পটা এই জন্য বললাম যে বারবার আমি এই গল্প অনেক জায়গায় বলেছি। আমি ইউনেস্কো হেড অফিসে বলেছি, রোমে কনফারেন্স হয়েছিল সেখানে বলেছি যে আমি কতখানি মূর্খ ছিলাম যে আমি তাকে ভাবছি যে সে আসলে মূর্খ, অথচ তার জীবনে কি ঘটনা ঘটে গেছে। আমি মনে করি আমাদের এই জায়গা থেকে উঠতে হবে। যদি উঠি তাহলেই ডায়ালগ হবে। ডায়ালগ মানে কি? ডায়ালগ মানে হচ্ছে অন্য মানুষের সাথে সংযোগ হতে হবে। দেয়ার আর মাল্টিপল, সেই কারণে তো ডায়ালগ। তার মানে তো ডায়ালগের কোনো দরকার ছিল না। ভিন্নতা আছে, আমরা কথা বলবো, আমরা সমাধান করব, আমরা একসাথে থাকব এবং আমরা টু পিস সেখানে যাব। এই ডায়ালগের কথা যখন মনে আসে আমার আরেকটি গল্প মনে পড়ে। আজকে আয়োজক যে প্রতিষ্ঠান আহমেদিয়া মুসলিম কমিউনিটি, তাদের যে ভাইস চেয়ারম্যান, তার বক্তৃতায় তিনি বলেছেন যে এই সামনের মাসে আমাদের টরন্টোতে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স অনুষ্ঠিত হবে। হয়ে গেছে, ও অক্টোবরের ফার্স্ট উইকে ছিল স্যার। না, যেটা টরন্টোতে হবে, টরন্টোতে হবে, এটা নভেম্বরই।
সেখানে 10,000 প্রতিনিধি থাকবেন মোট, বিভিন্ন ধর্মের। তো এই ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স প্রথম হয় 1893 সালে শিকাগোতে, এবং সেখানে আমাদের বাংলাদেশের, মানে সেকালের বাংলা, যে প্রতিনিধি ছিলেন এবং পত্রিকার শিরোনাম হয়েছিলেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দের উপরে একদিন একটা অনুষ্ঠানের সভাপতিত্ব করার দায়িত্ব পড়েছিল। তো যা হয়, ধর্ম নিয়ে কথা বলতে গেলেই তো আমাদের প্রথম যে ভাবনা সেটি হচ্ছে যে কোনো ভাবেই হোক আমি প্রতিষ্ঠা করব আমার ধর্মটি শ্রেষ্ঠ। যে ধর্মের অনুসারী একজন তিনিও তাই ভাবেন, যে ধর্মের অনুসারী 100 কোটি তিনিও তাই ভাবেন। আমরা কিছুতেই আই অ্যাম দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, মাই রিলিজিয়ান ইজ দ্য বেস্ট, এখান থেকে বেরোতে পারি না। যদি আমরা বেরোতে না পারি তাহলে কিছুই হবে না। ডায়ালগ করে আমাদেরকে, এই ডায়ালগে যখন আমি এসে বসবো তখন আমার মাথা থেকে ওটা কেটে বাদ দিতে হবে। প্রথমে তোমারটা তোমার কাছে শ্রেষ্ঠ, আমারটা আমার কাছে শ্রেষ্ঠ, কিন্তু আমি তোমারটা রেসপেক্ট করি, আমি আশা করি তুমি আমারটা রেসপেক্ট করবে। এই বোধটা, এই চেতনাটা আমাদের ভিতরে থাকতে হবে। ধন্যবাদ। তো বিবেকানন্দ যেই সেশনে উনি প্রিজাইড করছিলেন সেখানে বেঁধে গেছে, যিনি খ্রিস্টান ধর্মের প্রতিনিধি তিনি বলছেন, তিনি মানে ব্লা 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 বলার পরে সবশেষে এসে উনি বলছেন, না, আই বিলিভ দ্যাট ক্রিশ্চিয়ানিটি ইজ দ্য বেস্ট। যিনি ইসলাম ধর্মের তিনি বলছেন, আই বিলিভ ইসলাম ইজ দ্য বেস্ট। এরকম মারামারি শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন বিবেকানন্দ সবাইকে থামিয়ে বললেন, আমি তোমাদেরকে একটি গল্প বলবো। এই গল্পটা আমাদের বাংলাদেশের গল্প, গ্রামগঞ্জের গল্প, মাঠে ঘাটের গল্প। উনি কুয়োর ব্যাঙের গল্প বললেন। উনি বললেন যে আমরা সবাই আসলে একটি কুয়োতে থাকি। আমি হিন্দু, আমি থাকি হিন্দু কুয়োতে, আপনি মুসলমান, আপনি থাকেন মুসলমান কুয়োতে। তিনি খ্রিস্টান, তিনি থাকেন খ্রিস্টান কুয়োতে। আমি ভাবি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলাধার, এর বাইরে আর কিছু নেই। আমরা যদি এখান থেকে উঠতে পারি তাহলেই ইন্টাররিলিজিয়াস ডায়ালগ সফল হবে। এবং এনআরবি টেলিভিশন আজকে যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা প্রকৃতপক্ষে আহমদিয়া মুসলিম কমিউনিটির এনআরবি টেলিভিশন সহযোগিতা করছে। আমি এনআরবিকে বিশেষ করে ধন্যবাদ দিই। একটু কারণ আছে, কারণ হচ্ছে যে আমি একটু এই খুচরো খুচরো ভাবে হলেও এনআরবির সাথে জড়িত। তা কেন বিশেষ করে ধন্যবাদ দেব? এই কারণে যে এটার সাথেও একটা ইন্টাররিলিজিয়াস ডায়ালগের যে মূল থিম সেই বিষয়টি জড়িয়ে আছে, সেটা বলছি। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে এনআরবির সাথে কাজ করতে গিয়ে। আপনারা জানেন যে এনআরবিতে এবার দুর্গাপূজা দেখানো হচ্ছে। গত বছর প্রথম দেখানো হয় এবং সেটির উপস্থাপনা করার সুযোগ এবং সৌভাগ্য আমার ঘটে। আমি ভাগ্যবান, এনআরবির প্রতি কৃতজ্ঞ। যারা স্পন্সর করছেন শাড়ি হাউস, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি যখন এনআরবি টেলিভিশনে এটা প্রচার করা শুরু করলাম, আমার অনেক বন্ধু আকারে প্রকারে ইঙ্গিতে বলা শুরু করলেন, আমি হচ্ছে হিন্দুত্ববাদী, আমি দুর্গাপূজা প্রচার করছি। সেই জিনিসটি থমকে গেল যখন আমরা বড়দিন প্রচার করতে গেলাম। তারপরে আরো থমকে গেল যখন আমরা বৌদ্ধ পূর্ণিমা প্রচার করলাম। এটি থেমে গেল যখন আমি ইফতারি প্রচার করলাম এবং ঈদ প্রচার করলাম। আমি নিজে দেখেছি, এই টরন্টো শহরের একজন কবি, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি নাকি নামাজ পরিচালনা করতে যাচ্ছি। তিনি কবি, তিনি এই পার্থক্যটি বোঝেন না যে মিডিয়াতে একটি জিনিস প্রচার করা, উপস্থাপনা কি জিনিস, আর একটি ধর্মের অনুসারী হওয়া কি জিনিস। ইসলামের প্রতি শ্রদ্ধাশীল থেকে, বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে
খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকেও যে আমি আমার ধর্মের মানুষ হতে পারি এবং আমি সব ধর্মের জিনিসকে এই টেলিভিশনে উপস্থাপনে আমার সাধ্য মতো আমার যোগ্যতা মতো কাজ করতে পারি, সেটি নিশ্চয়ই আমার বাকি বন্ধুরা বুঝবেন এবং এনআরবি টেলিভিশন এটি আগে থেকে বুঝেছে। তাদেরকে ধন্যবাদ। যারা আজকের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক